আমরা এখন যা করছি তার উপর ভিত্তি করেই এই সূত্রটা তৈরি করবো বন্ধু এবং গুলির জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে, না হলে গুলি করে দিব। আসসালামু আলাইকুম, আমি নাইমউদ্দিন, তোমাদের 9-10 এর ফিজিক্স ইনস্ট্রাক্টর। তো তোমাদের আমি বলের উপর একটা ক্লাস নিয়েছি। তো বলের ওই ক্লাসের মধ্যে আমরা নিউটনের সূত্রগুলো দিয়ে শুরু করছিলাম, শেষ করছিলাম, যেখানে নিউটনের দ্বিতীয় সূত্র পর্যন্ত আমাদের শেষ করা হয়েছে। আজকে আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে ইনশাল্লাহ স্টার্ট করব, এবং আজকে আমরা নিউটনের তৃতীয় সূত্রের যা যা প্রশ্ন বা যা যা টপিক এখানে আমরা অ্যাড করতে পারি সেগুলো শেষ করবো ইনশাল্লাহ। তো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে খেয়াল করবা। ওকে, তো চলো শুরু করা যাক, আমাদের কথাবার্তা বেশি বলবো না। নিউটনের তৃতীয় সূত্র আমরা মোটামুটি কম বেশি যারা 9-এ উঠে গেছি, 10-এ উঠে গেছি, আমরা এই সূত্র ফেস করবোই, ঠিক আছে। তো এখন দেখো কি বলছে এখানে, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। এখন ক্রিয়া কিন্তু এখানে একটা বল, ক্রিয়া কথাটা উল্লেখ করতেছে কিন্তু বল দিয়ে। তো সেখানে আমরা বলতে পারি যে প্রত্যেক বল যে তুমি বল প্রয়োগ করবা তার বিপরীতে তার ওই পরিমাণ বল আবার কি বিপরীত থেকে ক্রিয়া হবে বা প্রয়োগ হবে। আমরা একটু দেখি, আমার এখানে বলে দিস অলরেডি যে আমি যদি এই দিকে F1 পরিমাণ বল ক্রিয়া করি, ঠিক তার বিপরীত দিকে একই পরিমাণ বল ক্রিয়া করবে, সমান এবং বিপরীত বলছে কিন্তু কেমন। তো আমি দেখতে পারতেছি F1 = -F2, এখানে এই শর্তটা খাটতেছে। তো আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে কি কি জিনিস শিখতে পারি সেটা একটু আমরা খেয়াল করবো। এখন আমরা দেখতে পারতেছি আমাদের নিউটনের তৃতীয় সূত্রে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো তার মধ্যে প্রথমত হচ্ছে ভরবেগের নিত্যতা, এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে বন্দুক ও বুলেট সংক্রান্ত সমস্যা। আরো একটা জিনিস আমি অ্যাড করবো, সেটা এই চ্যাপ্টারের না, অন্য একটা চ্যাপ্টারের। তারপর আমি এই ভরবেগের নিত্যতার সাথে ওইটা অ্যাড করবো, যখন আমরা থিওরিগুলো পড়াবো তখনই আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। তো এখন আমরা এই দুইটা জিনিস সম্বন্ধে একটু ভালো করে জানবো এবং এর উপরে ম্যাথ সলভ করবো, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক আমাদের ক্লাসটা। আচ্ছা, আমরা আমাদের নেক্সট টপিকে চলে আসি, সেটা হচ্ছে গিয়ে ভরবেগের নিত্যতা। তো ভরবেগের নিত্যতার মধ্যে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি, তোমার কোনো দুইটা বস্তুর মধ্যে অবশ্যই সংঘর্ষ ঘটবে, সেখানে ওই সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে ও সংঘর্ষের পরের যে অবস্থা দুইটা যদি আমাদের কি হয়ে যায়, সেম হয়ে যায়। সংঘর্ষের পূর্বে এবং পরে বলতে বোঝাচ্ছে এখানে সংঘর্ষের পূর্বে ভরবেগের পরিবর্তনকে বোঝাচ্ছে। এখানে সংঘর্ষের পূর্বে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, এবং সংঘর্ষের পরে ভরবেগের পরিবর্তন, এই দুটা জিনিস যদি আমার সেম হয়ে যায়, তো আমি এখানে এটাকে নাম দিলাম ডেল P1 দিয়ে, এটাকে নাম দিলাম ডেল P2 দিয়ে, ঠিক আছে। সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে যে আমাদের ভরবেগের পরিবর্তনগুলো হচ্ছে ওইটা যদি সমান হয়ে যায়, তাহলেই ভরবেগের নিত্যতার সূত্র মেনে চলবে। আমাদের থেকে এখানে প্রশ্নগুলো কেমন হবে, আমাদের এখানে প্রশ্নগুলো হবে যে দেখাও যে উক্ত সংঘর্ষটি উক্ত সংঘর্ষটি ভরবেগের নিত্যতা মেনে চলে বা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, এই টাইপের প্রশ্ন করবে। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পরের হিসাবটা মিলাইতে হবে। তো আসো চলো আমরা এটার ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা কেমনে সলভ করবো বা ম্যাথগুলা সলভ করার জন্য যে ইকুয়েশন প্রয়োজন ওটা কোথেকে পাচ্ছি ওটা একটু দেখাবো এখন, ঠিক আছে। তো চলো ওইটা দেখি একটু, আমরা সবাই একটু মনোযোগ দিব। আমি এখানে কিন্তু দুইটা গাড়ির জন্য কিন্তু আমি দুইটা তথ্য উল্লেখ করছি। তো প্রথম গাড়ির ক্ষেত্রে হচ্ছে আমাদের ভর M1, তার ভর হচ্ছে M1, তার আদি বেগ E1, তার শেষ বেগ B1, তার ত্বরণ হচ্ছে A1। এবং এখানে দ্বিতীয় গাড়ির জন্য, এটা প্রথম গাড়ি, এটা দ্বিতীয় গাড়ি, দ্বিতীয় গাড়ির জন্য ভর হচ্ছে M2, আদি বেগ হচ্ছে U2, শেষ বেগ B2, A2 হচ্ছে গিয়ে ত্বরণ। দুইটা গাড়ির জন্য আমরা একটু আগে ভরবেগ তোমার নিউটনের তৃতীয় সূত্র পড়ছিলাম, ওখানে আমরা জানছি এই শর্তটা যে F1 = -F2, আমরা এটা শিখছিলাম একটু আগে। তো এই ক্ষেত্রে আমরা একটু নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্য নিব। নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল, নিউটনের দ্বিতীয় সূত্রে ছিল হচ্ছে গিয়ে নিউটন সেকেন্ড লতে আমরা দেখছিলাম যে F = কি শিখছি আমরা, F = ma, আমরা এটা শিখছিলাম। আমরা এখন এটার সাহায্য নেব। তো F1 এর জায়গায় লিখতে পারি অবশ্যই ma, F2 এর জায়গায় অবশ্যই লিখতে পারি এখানেও ma, যেহেতু F1 এটা প্রথম গাড়ির ক্ষেত্রে এটা হয়ে যাবে M1, এটা হয়ে যাবে A1, এটা হয়ে যাবে M2, এটা হয়ে যাবে A2, এবং অবশ্যই এখানে একটা মাইনাস চিহ্ন অ্যাপ্লাই করতে হবে। কেন, কারণ বিপরীত কথাটা উল্লেখ আছে এই কারণে। তো আমরা আরো আগে একটু জানি, আমরা কিন্তু জানছি যে কি গতির সূত্র থেকে আমরা মোশন থেকে শিখছিলাম, আমরা মোশন থেকে শিখছি, সেখানে হচ্ছে গিয়ে আমরা শিখছি এই সূত্র B = U + AT, আমরা এই সূত্রটা কিন্তু সেখানে শিখছিলাম, ওইখানে কিন্তু আমরা এই সূত্র পাইছি। এখান থেকে লেখা যায় A = V - U / T, আমরা এই সূত্রটা পাই। এখন জাস্ট হচ্ছে আমরা এখানে এটা অ্যাপ্লাই করে দিব। তো M1 এর জায়গায় M1 থাকলো, আর এখানে A1 এর জায়গায় আমরা লিখতে পারি
v1 মাইনাস u1 ডিভাইডেড বাই টি। সময় কিন্তু দুইটার জন্যই সেম হবে, বলা বাহুল্য আমি বলে রাখি আগে থেকেই, সময় কিন্তু দুইটার জন্য কি মানে একই সময় ঘটনাটা ঘটতেছে। মনে করো তুমি সকাল 10টায় একে নিয়ে যাচ্ছ, বিকাল 5টায় একে নিয়ে যাচ্ছ, তো হবে না, একই সময় ঘটনাটা ঘটতে হবে, সেজন্য সময় সেম হবে উভয় পক্ষে, ঠিক আছে। আচ্ছা, ইজ ইকুয়াল টু মাইনাসের জায়গায় মাইনাস, m2 জায়গায় m2 বসছে, আর a2 এর পরিবর্তে v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t। ওকে, তো আমরা মোটামুটি এইগুলা বসাই দিলাম এখানে। এখন দেখো আমরা m1টাকে উপরের সাথে মানে লবের সাথে গুণ করে দিব, m2 কে এখানে লবের সাথে গুণ করে দিব, তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে m1 v1 মাইনাস m1 u1 ডিভাইডেড বাই t ইজ ইকুয়াল টু মাইনাস m2 যদি গুণ করে দেই তাহলে মাইনাস m2 v2 প্লাস m2 u2, ওকে, ডিভাইডেড বাই t। এখন দেখো তো উভয় পক্ষে আমাদের দেখো তো t এবং t মিলে গেছে, তাহলে আমি চাইলে এখন উভয় পক্ষ থেকে t-টাকে সরাই দিতে পারি। t-টাকে সরাই দিই, আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে m1 v1 মাইনাস m1 u1 ইজ ইকুয়াল টু মাইনাস m2 v2 প্লাস m2 u2। আচ্ছা, এখন আমি যদি এই m2 v2 মানে মিলানোর জন্য আর কি এইটাকে আমি এখানে নিয়ে আসবো, আর u1 m1 কে ওই দিকে নিয়ে চলে যাবো, মানে u গুলাকে একদিকে v গুলাকে আরেকদিকে নিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের আসতেছে m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2। এই যে আমাদের ইকুয়েশন তৈরি হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের মেইন ইকুয়েশনটা, এটাই হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। তো এখান থেকে মনে রাখতে হবে, এখান থেকে এই অংশটা হচ্ছে গিয়ে সংঘর্ষের, এই অংশ হচ্ছে গিয়ে সংঘর্ষের কি পরের অবস্থা, সংঘর্ষের পরের, এটা হচ্ছে পরের অবস্থা। আর এইদিকে যে অংশটা আছে এটা হচ্ছে গিয়ে সংঘর্ষের পূর্বের অবস্থা। এটা কোন অবস্থা? পূর্বের অবস্থা, এটা পূর্বের অবস্থা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই সংঘর্ষের পরের অবস্থা, সংঘর্ষের পূর্বের অবস্থা দুইটা যদি মিলে যায় তাহলেই মেইনলি ভরবেগের নিত্যতা মেনে চলে। এই যে আমি দেখতে পাচ্ছি, এখন আমি চাইলে এখন কি করতে পারি, আমি চাইলে এখন ডেল পি ওয়ান এর জায়গায় আমি এইটা বসাই দিতে পারি, আর ডেল পি টু এর জায়গায় আমি এইটা বসাই দিতে পারি। যদি দুইটা মিলে যায় তাহলেই আমাদের ভরবেগের নিত্যতা মেনে চলতে পারে, ঠিক আছে। আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পারছো এখানে, ঠিক আছে। চলো আমরা আরো একটা সূত্র আছে এটার আন্ডারে, ওগুলো আমরা দেখবো যে গাড়ি দুটো যে দুই এর থেকে আসতেছে তারা কিন্তু নির্দিষ্ট একটা পয়েন্টে মিলিত হবে, এবং নির্দিষ্ট একটা পয়েন্টে মিলিত হওয়ার পরে যে গাড়িটার বল বেশি সেই গাড়ি কি করবে, কম গতিওয়ালা গাড়িকে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা মিলিত বেগ উৎপন্ন হবে, ওইখানে একটা কি বেগ উৎপন্ন হবে, সেটা হচ্ছে মিলিত বেগ। ওই মিলিত বেগের আলাদা একটা সূত্র আছে, আমরা সেটা এখন দেখবো। তাহলে চলো ওইটা আমরা এখন দেখি। আচ্ছা, আমরা আমাদের নেক্সট টপিকে চলে আসছি, সেটা হচ্ছে মিলিত বেগ। মিলিত বেগটা হচ্ছে গিয়ে যখন দুইটা বস্তু একই দিকে রওনা দিচ্ছে, ঠিক আছে, বিপরীত দিকে না কিন্তু এখন কি একই দিকে রওনা দিচ্ছে, বিপরীত দিকেও হইতে পারে, এটা একই দিক সবসময় নাও হইতে পারে, বিপরীত দিকেও হইতে পারে। তো দুইটা বস্তু একত্রিত, একটা হচ্ছে u1 একটা হচ্ছে u2, ঠিক আছে, দুইটা ব্যাগে যাচ্ছে। তো যাওয়ার সময় একটা নির্দিষ্ট সময় পরে, মনে করো যে টি সেকেন্ড সময় পরে দুইটা গাড়ি মিলিত হয়ে গেছে, মিলিত হয়ে একত্রিত হয়ে চলা শুরু করছে, মিলিত হয়ে একত্রিত হয়ে, যেমন ধরো একটা বড় ট্রাক একটা কারকে মনে করো জোরে সোরে এসে ধাক্কা দিচ্ছে, বিপরীত দিক থেকে এসে ধাক্কা দিয়ে কারটাকে আমার ট্রাক ধাক্কা দিয়ে নিয়ে গেছে, তাহলে তারা অবশ্যই মিলিত হয়ে গেছে সেখানে। তো তাদের দুজনে মিলিত হওয়া অবস্থায় একটা ব্যাগ উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মিলিত ব্যাগ এখানে, ঠিক আছে। তো মিলিত ব্যাগের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে আমরা একটু সেটা দেখবো। এখন আমরা একটু আগে খেয়াল করছি, আমরা পাইছিলাম যে ডেল পি ওয়ান ইজ ইকুয়াল টু ডেল পি টু পাইছিলাম, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমার এখানে ব্যাগ একটাই, সেটা হচ্ছে কি ভি ব্যাগ, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের আদি ব্যাগ কিন্তু দুইটা বস্তুর জন্য দুইটা হয়েছে, কিন্তু শেষ ব্যাগ দুইটা বস্তুর জন্য একটাই, কিন্তু দুইটা বস্তুর জন্য শেষ ব্যাগ কিন্তু একটাই। তাহলে এখান থেকে আমরা পাইছিলাম এরকম যে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এই যে এখানে এটা পাইছি আমরা। তো এখানে বলে রাখছি আমি আগে থেকেই যে দুইটা বস্তুর জন্য ব্যাগ শেষ ব্যাগ একটাই, অর্থাৎ v1 এবং v2 এটার ব্যাগ কি হবে, আমি ধরলাম হচ্ছে v, ঠিক আছে। v1 ইজ ইকুয়াল টু v2 ধরলাম হচ্ছে কি v। তাহলে এখান থেকে লেখা যাবে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু, এখানে যদি v1 ও v হয়ে যায়, v2 ও v হয়ে যায়, তাহলে কি v টা কমন যায় না এখানে, তো v যদি আমরা কমন নিয়ে নেই তাহলে আসতেছে m1 প্লাস m2 ইন্টু v। তাহলে এটাই হচ্ছে আমাদের মেইনলি মিলিত ব্যাগের জন্য সূত্র, যেখানে এই ভিটাকে বলতেছি আমরা মিলিত ব্যাগ, এই ভিটাকে আমরা কি বলবো, মিলিত ব্যাগ আমরা বলবো, ওকে। তো আশা করি আমরা বুঝে গেছি যে মিলিত ব্যাগের সূত্র কোনটা। যখন আমাকে বলবো মিলিত ব্যাগের কথা প্রশ্নের মধ্যে, আমরা কিন্তু অবশ্যই এই সূত্র ধরে কাজ করব, যেখানে কিন্তু এই ভিটা কিন্তু দুইটা বস্তুর জন্য সেম হবে, অর্থাৎ শেষ ব্যাগটা দুইটা বস্তুর জন্য সেম হবে। আশা করি তোমাদের এটা বুঝতে পারছো। চলো আমরা আমাদের নেক্সট ইকুয়েশনে চলে যাই। আমরা
নিত্যতার সূত্র দেখলাম, আবার নিত্যতার সূত্র কিন্তু এটা দিয়েও হয়, নিত্যতার সূত্র কিন্তু এটা দিয়েও প্রমাণ করা যায়। এই যে এটা কিন্তু পূর্বের অবস্থা, পরের অবস্থা, এটা কিন্তু পূর্বের অবস্থা। ঠিক আছে, নিত্যতার সূত্র আমরা কিন্তু এটা দিয়েও করতে পারি, এটা কিন্তু পূর্বের অবস্থা, এটা হচ্ছে পূর্বের অবস্থা, আর এটা হচ্ছে গিয়ে পরের অবস্থা। পূর্বের এবং পরের কোন অবস্থা আমরা বুঝতে পারতেছি, মিলিত বেগ দিয়েও আমরা ভরবেগের নিত্যতার সূত্র মেনে মানে প্রমাণ করতে পারি। ঠিক আছে, দুইটা সূত্র আমরা এখানে শিখলাম, আরেকটা বাকি, সে হচ্ছে বন্দুক এবং বুলেট, আমরা সেটা এখন দেখবো। চলো তাহলে আমরা নেক্সট টপিকে চলে আসছি, বন্দুক এবং বুলেট। বুঝতে পারছো আশা করি, বন্দুক এবং বুলেট নিয়ে আমরা এখন পড়বো। খুবই সিম্পল একটা টপিক এবং খুবই সহজ, আমরা এখন যা পড়ছি তার উপর ভিত্তি করেই এই সূত্রটা তৈরি করবো বন্দুক এবং বুলেটের জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে, না হলে গুলি করে দিব। তো চলো শুরু করি আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে গিয়ে বন্দুক এবং বুলেট। তো আমি খুবই সিম্পল ভাবে একটা বন্দুক অঙ্কন করছি, এটা ইমাজিন করুন একটা বন্দুক, এবং এখানে একটা ছোট্ট বুলেট আমি অঙ্কন করলাম। তো বন্দুকের কি আছে, নিজস্ব একটা ভর আছে, বুলেটেরও একটা নিজস্ব ভর আছে। তো আমরা প্রথমত ভরবেগের যে নিত্যতা সূত্র ছিল আমরা সেটা একটু ফলো করব। সেই সূত্রটা ছিল হচ্ছে গিয়ে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। আমরা এই সূত্র কিন্তু একটু আগেই শিখলাম ভরবেগের নিত্যতা সূত্র হইতে। এখন দেখো, একটা বন্দুক তুমি যখন নিচ্ছ, বন্দুকটা কিন্তু স্টার্টিং এ শুরুতে কিন্তু সে কিন্তু স্থিরই থাকবে। অর্থাৎ আমরা একটু দেখে নেই বন্দুকের যে বন্দুকের ক্ষেত্রে আমরা একটু নামকরণ আলাদা করে নিব। বন্দুকের ক্ষেত্রে, তো বন্দুকের ক্ষেত্রে তার যে ভর, ওটা আমরা m1 সমান আমরা ধরে নিব, m1 সমান ক্যাপিটাল এম, m1 সমান কি ধরে নিব, ক্যাপিটাল এম ধরে নিব। এবং তার যে বেগ ছিল, তার যে আদিবেগ ছিল, আদিবেগটা হচ্ছে গিয়ে শূন্য। কেন শূন্য? কারণ শুরুতে স্টার্টিং একটু খেয়াল করবো তোমরা, যখন আমরা শুট করব স্টার্টিং এ কিন্তু আমার বন্দুকটা স্থির, বন্দুকের মধ্যে যে আমাদের বুলেটটা ছিল সেই বুলেটটাও কিন্তু স্থির হয়ে আছে। তার মানে বন্দুকের ক্ষেত্রে আমার বন্দুকটা আদি অবস্থায় কিন্তু স্থিরই থাকবে। সেই ক্ষেত্রে আমরা এখানে u1 সমান 0 লিখছি, এবং শেষ ব্যাগকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে ক্যাপিটাল বি হিসেবে কাউন্ট করছি। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে বন্দুকের ক্ষেত্রে। এখন যদি আমরা বুলেটের ক্ষেত্রে সেটা হিসাব করি, বুলেটের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে বুলেটের জন্য ভর, এটাকে আমরা ধরে নিব যে m2 ইজ ইকুয়াল টু স্মল m। আমরা ধরে নিছি এই বিষয়টা, তোমরা চাইলে m1 m2 রেখে দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, এবার এখানে দেখো u2, এটাও কি হবে, শূন্য হবে। আমি একটু আগে বলছি যখন আমার বন্দুকটা স্টেবল থাকবে তখন কিন্তু, মানে আমি শুট করি নাই, শুট করার আগে বন্দুক বুলেট দুইটাই আমার কি স্থির হয়ে আছে। ওকে, দেন হচ্ছে কি আমি যখন শুট করব তখন তার ব্যাগটা হচ্ছে v2 ইজ ইকুয়াল টু ধরে নিলাম স্মল v। তো আমি একটু আলাদা করে সাইড দিয়ে নামকরণ যা যা প্রয়োজন ছিল আমি সেগুলো একটু করে দিছি। এখন এই সূত্রটা একটু খেয়াল করো, এই সূত্র হতে আমরা একটু খেয়াল করি, আমরা এখান থেকে পাই m1 এর জায়গায় কি লিখতে পারি, m1 এর জায়গায় লিখতে পারি ক্যাপিটাল এম। তারপর হচ্ছে e1 কি, e1 হচ্ছে 0, e1 0 কিন্তু, হ্যাঁ। তারপর আসো m2, m2 মানে কত হবে, স্মল m। আর এখানে u2 কত হবে, u2 মানে হচ্ছে গিয়ে এটাও আমাদের 0 চলে আসতেছে। আচ্ছা, এবার m1 আমি আগে বলে রাখি, m1 হচ্ছে ক্যাপিটাল m, আর b1 মানে হচ্ছে ক্যাপিটাল b, প্লাস m2 হচ্ছে স্মল m, ওই আছে সবগুলো এখানে আছে, আর v2 হচ্ছে কি স্মল v। তাহলে এইখান থেকে আমরা পাই এটাও 0, এটাও 0, এখানে ক্যাপিটাল mb প্লাস স্মল mb। এখান থেকে লেখা যায় ক্যাপিটাল mb ইজ ইকুয়াল টু মাইনাস স্মল mb। এই যে এটাই হচ্ছে গিয়ে আমাদের বন্দুক এবং বুলেটের ক্ষেত্রে ইকুয়েশনটা। ঠিক আছে, তাহলে একটু আমি নামকরণ করে দিচ্ছি। এখানে এটা হচ্ছে গিয়ে বন্দুকের ভর, বন্দুকের সবগুলো এখানে আছে অলরেডি, বন্দুকের এখানে বন্দুক হবে বন্দুকের ভর, আর এখানে ভি হচ্ছে গিয়ে বন্দুকের বন্দুকের বেগ, আর এখানে স্মল এমটা হচ্ছে গিয়ে বুলেটের বুলেটের ভর, আর স্মল বিটা হচ্ছে গিয়ে বুলেটের 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 বেগ। ওকে, আচ্ছা দেখো আমরা একটা জিনিস হয়তো সবাই খেয়াল করতেছি, এইখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে না, মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে আমার বন্দুকটা যখন আমি শুট করব, ফায়ার করব, দেখো বন্দুকটা যখন আমি ফায়ার করব, আমার এটা ছোট বন্দুক রে ভাই, এটা আসলে ভিজুয়াল হবে না, ভিজুয়াল হওয়ার জন্য বড় বন্দুক লাগবে আমার। তো আমার যখন ছোট বন্দুক বা বন্দুকের হিসাব করে বড় বন্দুক, আমরা এভাবে ফাইট করার সময় আমরা সাধারণত গেমে দেখছি বন্দুকটা হালকা একটু পিছনে যায়, এই যে হালকা একটু পিছনে আসে। ঠিক আছে, এই যে আমি যখন আমার বন্দুক যখন আমি হিট করবো, এটা তো ছোট বন্দুক, বড় বন্দুক হলে বুঝতে, রিয়াল বন্দুক হলে বুঝতে পারতাম। তো হচ্ছে গিয়ে যখন আমাদের শুট করা হয় বন্দুকটা হালকা পিছনের দিকে যায়, মানে পশ্চার দিকে চলে আসে কিছুটা, এই পিছনের দিকে আসার কারণেই মেইনলি মাইনাসটা আসছে। ঠিক আছে, তো সাধারণত এখান থেকে মাইনাসটা দ্বারা বোঝাচ্ছে পিছনের দিকে যায় এই কারণে।
পিছনের দিকে মুভ করে, এই কারণে মাইনাস উল্লেখ হয়েছে। সাধারণত এখান থেকে তোমাকে কি বলে, পশ্চাৎ বেগ নির্ণয় করতে বলে। পশ্চাৎ বেগ বলতে পারি কি, বন্দুকের পশ্চাৎ বেগ। তো একটা জিনিস মনে রাখো, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যখন তোমাকে বন্দুকের বন্দুকের পশ্চাৎ, আনসারে কিন্তু তুমি আর মাইনাস অ্যাপ্লাই করবা না, মনে রাখো সবাই। যখন তোমাকে প্রশ্নে বন্দুকের পশ্চাৎবেগ বলবে, বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করো, তখন তুমি কিন্তু আনসারে মাইনাস লিখতে পারবে না, কারণ তোমাকে পশ্চাৎবেগ বলিস, পশ্চাৎ কথাটা বলে দিছে। যেমন আমরা গতির চ্যাপ্টারে হয়তো সবাই পড়ছি যে আমাকে যদি মন্ধন বলে, মানে মন্ধন উল্লেখ করে দেয়, তাহলে কিন্তু মাইনাস আমি অ্যাপ্লাই করি না, ঠিক আছে। সেম একই জিনিস, পশ্চাৎ বলে দিলে আমরা মাইনাসটা এখানে আর অ্যাপ্লাই করবো না। ওকে, আশা করি তোমাদের এই বিষয়টা আমি বুঝতে পারছি যে পশ্চাৎ বেগ বললে আমাদের কি করতে হবে বা কি বসাইতে হবে, কি বসাইতে হবে না, এই জিনিসটা আশা করি তোমরা সবাই ক্লিয়ার, এবং আমাদের সূত্রটাও তোমরা আশা করি এখানে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আশা করি আমাদের এখানে যাবতীয় সূত্র যেগুলো ছিল ভরবেগের নিত্যতার ক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি সবকিছুই ক্লিয়ার। এখন আমাদের আরো অনেক কিছু আছে, সেটা হয়তো বা এখানে প্র্যাকটিক্যালি বুঝলে আরো জিনিসটা বেটার হইতো। যেমন হচ্ছে কি, আমরা যে মাটিতে হাঁটাচলা করতেছি, এই হাঁটাচলার ক্ষেত্রে কিন্তু আমাদের নিউটনের তৃতীয় সূত্র কাজ করতেছে। আমরা যে ওয়ালে বল ফেকা মারি, সেখানেও কিন্তু আমাদের নিউটনের তৃতীয় সূত্র কাজ করতেছে, ঠিক আছে। মানে ক্রিয়া প্রতিক্রিয়া বল সব জায়গায় এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে, অর্থাৎ আমাদের বাস্তবিক জীবনেও কিন্তু নিউটনের সূত্রগুলো অনেক ইফেক্টিভ। আশা করি বুঝতে পারছো। আমরা এখানে মোটামুটি 3টে সূত্র দেখলাম, এখন এগুলোর উপর আমরা কয়েকটা ম্যাথ সলভ করে দেখি ইনশাল্লাহ। এরপরে আজকের ক্লাস এখানেই সমাপ্ত হবে। তাহলে চলো গাণিতিক সমস্যায় আমরা চলে যাই। আচ্ছা চলো, আমরা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে চলে আসছি। আজকের ম্যাথটা একটু খেয়াল করি, আমরা আরো 2টা ম্যাথ করবো। দেখো এখানে কি বলছে, 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত অবস্থায় 3 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল 2 কেজি ভরের অপর একটি বস্তুর সাথে মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে। অর্থাৎ তোমার কাছে একটা বস্তু এখানে ছিল, ঠিক আছে, যে বস্তুর ভর অলরেডি বলছে 5 কেজি, এই বস্তুর ভর হচ্ছে গিয়ে 5 কেজি, এটা বলে দিছে আমাদেরকে। এবং একটি বস্তু মানে ওই বস্তুটা এত মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ এখানে আমাকে বলছে u1 হচ্ছে গিয়ে আমাদের এখানে 10 মিটার পার সেকেন্ড, এটা আমাকে উল্লেখ করে দিচ্ছে। তো বলছে বেগে চলন্ত অবস্থায় 3 মিটার, মানে আরো একটা বস্তু একই দিকে, আরেকটা বস্তু মানে একই দিকে, ডাইরেকশন কিন্তু সেম, বুঝতে হবে, ডাইরেকশন কিন্তু সেম। আমি বলছিলাম তোমাদেরকে ডিরেকশন সেম হইতে পারে, আবার বিপরীত হইতে পারে, সেক্ষেত্রে ডিরেকশন সেম হয়ে আছে। এই ক্ষেত্রে আমাদের এই বস্তুর যে ব্যাগ, সেটা হচ্ছে 2 কেজি নাকি, এই বস্তুর ব্যাগ ভর হচ্ছে গিয়ে 2 কেজি, হ্যাঁ 2 কেজি বস্তুর আর একটা ভরের বস্তু, তো যাচ্ছে একই দিকে যাচ্ছে। এটার ব্যাগ কত বলা হয়েছে, এটার ব্যাগ বলা হয়েছে এখানে 3 মিটার পার সেকেন্ড, এটা আমাকে বলে দেওয়া হয়েছে 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো দুইটা একই দিকে যাচ্ছে, যাওয়ার সময় তারা একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে দুইটা মিলিত হয়েছে, নির্দিষ্ট পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে। তো ওই মিলিত অবস্থায় তাদের ব্যাগ কত, এখন আমরা বুঝতে পারতেছি আমাদের কি বের করতে হবে, আমাদের এখান থেকে তাহলে মিলিত ব্যাগটা বের করতে হবে। আমাদের কিন্তু প্রশ্নে কিন্তু বলে না মিলিত ব্যাগ, বাট আমরা প্রশ্নের থিম বুঝে চিত্র অঙ্কন করে, বা চিত্র অঙ্কনটা এটা ম্যান্ডেটরি না, জাস্ট দেখানোর জন্য। প্রশ্ন পরে আমরা বুঝতে পারতেছি আমাদের মিলিত ব্যাগটাই নির্ণয় করতে হবে, সরাসরি যে উল্লেখ করে বলবে তা কিন্তু হয় না সব সময়, তোমাকে প্রশ্ন পড়েও বুঝতে হবে মাঝে মাঝে। সুতরাং প্রশ্ন ভালো করে বোঝাও কিন্তু একটা আর্ট। ওকে, তো চলো আমরা আমরা এখান থেকে মিলিত ব্যাগটা নির্ণয় করি। আমাদের সূত্র যেটা ছিল মিলিত ব্যাগের ক্ষেত্রে, যে উই নো m1 u1 m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v, এটা ছিল আমাদের সূত্র। এইখান থেকে আমরা যদি v টাকে আলাদা করি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি m1 u1 m2 u2 বাই m1 প্লাস m2। ওকে, তো চলো আমরা মানগুলো বসাই দিই এখানে। m1 এর মান যদি আমরা বসাই, তাহলে m1 এর মানটা আমাদের কত আসতেছে এখানে 5, আর u1 কত এখানে 10, প্লাস m2 হচ্ছে কি 2 কেজি, u2 হচ্ছে কি 3 মিটার পার সেকেন্ড, আর ডিভাইডেড হচ্ছে কি কত 10, সরি 10 না 5 প্লাস 3, সরি 5 প্লাস 2। তো ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 50 যোগ 6 ডিভাইড বাই 7, তাহলে কত হচ্ছে 56/7, তাহলে আনসার হবে 8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের মিলিত ব্যাগ। তাহলে আমাদের আনসার আমরা পেয়ে গেছি মিলিত ব্যাগ 8 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো সবাই, একেবারে সিম্পল একটা অঙ্ক ছিল, এইসব অঙ্কই পরীক্ষায় আসে। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তো চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে আসছি, সেটা হচ্ছে কি 4 কেজি ভরের একটি বন্দুক হতে 5 গ্রাম ভরের একটি বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যায়, তবে বন্দুকের পশ্চাৎ বেগ কত। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের বন্দুকের পশ্চাৎ বেগ এখানে বের করতে হবে। আমরা সূত্রটা অলরেডি মোটামুটি সবাই জানি, সূত্র জানার আগে একটু খেয়াল করি আমাদের এখানে কি বলছে, 4 কেজি ভরের বন্দুক, আমাদের যে বন্দুকটা ছিল ওই বন্দুকের ক্ষেত্রে তার ভর ছিল হচ্ছে কি, এখানে কত বলছে, বন্দুকের ভর 4 কেজি, 4 কেজি ভরের একটা বন্দুক, এখান থেকে একটা বুলেট বের হয়েছে। তো বুলেটটা হচ্ছে কি, মনে করো বুলেটের নিজস্ব একটা ভর আছে, সেই ভরটা হচ্ছে কত
200 গ্রাম, সেই ভরটা হচ্ছে 200 গ্রাম, সরি 200 গ্রাম নাকি, না সরি 5 গ্রাম, 5 গ্রাম। তো আমার এখানে আমার যে বন্দুকটা, এই বন্দুকের ব্যাগ আমি জানি না, কিন্তু আমার বুলেটের ব্যাগ বলে দিচ্ছে কত, 200 মিটার পার সেকেন্ড, 200 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের বন্দুকের জন্য, মনে করো বন্দুকের জন্য, সরি বুলেটের জন্য ভি, এটা হচ্ছে স্মল এম, এটা হচ্ছে ক্যাপিটাল এম। আমাদের তাহলে কি করতে হবে, বন্দুকের পশ্চাৎ ব্যাগ বের করতে হবে। তাহলে চলো সূত্র একটু খেয়াল করি। সূত্র আমরা জানি যে এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম কি, এখন দেখো তো পশ্চাৎ বলে দিছে না, আমি বলছিলাম যখন আমাদেরকে বন্দুকের পশ্চাৎ বা পশ্চাৎ কথাটা উল্লেখ করা থাকবে তখন কিন্তু মাইনাস আর আমরা সেখানে অ্যাপ্লাই করব না, আমরা এখানে মাইনাসটা অ্যাপ্লাই করব না মানে করবই না। ওকে, তো এখান থেকে ভিটা বের করবো, তাহলে এম বি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, যেখানে স্মল এম হচ্ছে আমাদের 200 গ্রাম, সরি 5 গ্রাম, আমাদের তো গ্রাম রাখা যাবে না, আমাদের আনতে হবে কেজিতে, এসআই এককে কেজি রাখতে হবে। সেক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে কি 0 পয়েন্ট, মানে কি 100 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে ভাগ করলে 0.05 কেজি হয়ে যাবে এখানে। তো আমরা ওইটাই বসাবো এখানে, 0.05 ইন্টু 200 ডিভাইডেড বাই 4 কেজি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আনসারটা আসবে হচ্ছে গিয়ে, এখান থেকে আমাদের আনসারটা আসবে 0.25 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের বন্দুকের জন্য পশ্চাৎ ব্যাগ। তাহলে আমার যেহেতু প্রশ্নে পশ্চাৎ কথা উল্লেখ করে বলে দিছে, আনসারে মাইনাসটা কিন্তু আসবে না। যদি শুধু বলতো বন্দুকের ব্যাগ তাহলে কিন্তু মাইনাসটা অ্যাপ্লাই করতে হইতো তোমাকে এখানে। আশা করি তোমরা এই ম্যাথটা এখানে বুঝতে পারছো। তো এতটুকুই আজকে রাখলাম। আমাদের কিন্তু গাণিতিক সমস্যা নিয়ে আলাদা একটা ক্লাস আমি নিব ইনশাল্লাহ। আমরা থিওরিটিক্যালের পাশাপাশি ম্যাথমেটিক্যাল কয়েকটা সলভ করতেছি এবং পুরো সম্পূর্ণ ম্যাথ নিয়ে অর্থাৎ তোমাদের সিকিউ প্রশ্নগুলো নিয়ে আমার একটা ক্লাস থাকবে ইনশাল্লাহ। তো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে। আমাদের মোটামুটি সব টিচারেরই একটা একটা করে ক্লাস আমরা আপলোড করে দিচ্ছি তোমাদের জন্য, যাতে আমরা বেস্ট কিছু দিতে পারি, আমরা সেটাই চেষ্টা করতেছি। আমাদের সকল টিচারের কিন্তু সেই চেষ্টাই তোমাদের জন্য আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো কিছু নিয়ে। তো সবাই অবশ্যই বিশ্বাস রাখতে পারো, তোমাদের আশেপাশে বন্ধু বান্ধব ছোট ভাই যারা আছে সবাইকেই আমাদের এখানে ভর্তি করে দিতে পারো, বেস্ট কিছু এখান থেকে তোমরা পাবা ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।